এই আন্দোলন সংগ্রামের ফলে যেই নতুন সরকার বাংলাদেশে এসছে তাদেরকে আমি অভিনন্দন জানাই এবং আমি আশা করি যে এই সরকারের মাধ্যমে আমরা যেই কথাবার্তা বলার জন্য আজকে বললেন যে সুযোগ পেয়েছেন, এতদিন বলতে পারেন নাই, সেই সুযোগকে একটা পার্মানেন্ট সুযোগের ব্যবস্থা করবেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশকে গণতান্ত্রিক সমাজে রূপান্তরিত করার জন্য। প্রথমে আমি হাতেম ভাইয়ের একটা কথা, যদি হাতেম ভাই আমার থেকে বয়সে বড় না, দাঁড়িয়ে যদি অনেক ছোট হবে, আমার তো এখন ৭৭ বছর শেষ। হ্যাঁ, তবু হাতেম ভাইয়ের একটা কথা দিয়ে আমি শুরু করব। উনি একটা, জানি না এটা কতটুকু মূল্যবান, উনি কথাটা বলছেন যে আমরা ব্যবসায়ী, আমাদের কোনো দল নাই, আমরা যে সরকার আসে তাকেই আমরা সাথেই আছেন। কথাটা কিন্তু অনেক পুরনো দিনের কথা। এই জন্য যে আপনি সবসময় সমর্থন করতেই থাকবেন একজনকে, এটা কি কোনো নিয়ম নীতি হলো? আপনি সমর্থন করবেন যদি কেউ গণতান্ত্রিকভাবে জনপ্রতিনিধিত্বশীল সরকার থাকে, তাহলে অবশ্যই আপনি সমর্থন করবেন। বিকজ দেশের জন্য সম্পদ সৃষ্টির পথে রাজনীতি এবং যারা সম্পদ সৃষ্টি করে অর্থনীতি, তারা কিন্তু আলাদা কিছু না। আমি যতটুকু বুঝি, যতটুকু জানি, যতটুকু জ্ঞান অর্জন করছি, তাতে আমি এইটুকু বুঝি যে প্রত্যেক দেশের একটা রাজনীতি আছে, একটা অর্থনীতি আছে। এই রাজনীতি এবং অর্থনীতি একে অপরের সম্পূরক এবং একে অপরের পরিপূরক। যেমন আপনি যদি আপনার নিজের পরিবারকে যদি ভালো করতে চান, বড় করতে চান সমাজে, তাহলে ভাই এবং বোন একে অপরের সম্পূরক এবং পরিপূরক। ভাই একদিকে যাবে, বোন একদিকে যাবে, দুই ভাই মারামারি করবে, এরকম কোনো সমাজ, এরকম কোনো ফ্যামিলি আপনি দেখছেন যে তারা খুব সমাজে উন্নতি লাভ করছে? আগের দিনে যারা জমিদার ছিল, মিয়া বুইয়া ছিল, বড় লোক ছিল, তাদেরকে তো আমি দেখছি পথের ভিখারি হইতে, বিকজ ভাই ভাই মারামারি করি। পরে সম্পূরক এবং পরিপূরক। রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, এটা আমার বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। কিন্তু অর্থনীতি রাজনীতিকে পরিশীলিত করে। তো যতদিন আমাদের এই মাথার ভিতরে এটা থাকবে, যে সরকার আসে, যে সরকার থাকে, আমরা তাকে খালি সমর্থনে দিয়ে যাব, এই নীতি থেকে আগে আমাদের বের হয়ে আসতে হবে। অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যেই সরকার একটা তো অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে, তাকে আমরা অবশ্যই সমর্থন করব, কারণ এটা দেশের জন্য প্রয়োজন। আর যদি আমরা সমর্থন করতেই থাকি, তাহলে যেটা হবে, যেটা যেই কন্ডিশনটা আজকে আপনারা অনেকে এক্সপ্লেন করলেন, তবে আমি একটু বলি, কেন জনপ্রতিনিধিত্বশীল সরকার যদি না থাকে, কেন জনগণের কাছে জবাবদিহিতার সম্মুখীন যে সরকারকে হতে হয় না, কেন যেই সরকার কেন কিভাবে গ্রাস করতে পারে? কারণ তখন দীর্ঘদিন থাকার পরে কোনো জবাবদিহিতার সম্মুখীন না হওয়ার ফলে তাদের সাথে একটা স্বার্থান্বেষী মহলের জন্ম নেয়। সেটা ব্যবসায়ীও আছে, নন ব্যবসায়ীও আছে, এবং তারাই বেশি উপার্জন করে, যারা দেশের জন্য সম্পদ সৃষ্টি করে না। অর্থাৎ আমরা কাকে বলি অবৈধ সম্পদ? আপনারা কি, সরি আমি প্রশ্ন করতেছি না কারণে, কিন্তু আপনাকে
এর সংজ্ঞাটা ভালো করে নির্ণয় করতে হবে। ওই সম্পদ অবৈধ সম্পদ, যে সম্পদ যদি আপনি সৃষ্টি না করে যদি আপনি অর্জন করেন, তো আপনি কোনো সম্পদ সৃষ্টি করেন না, অথচ আপনার সম্পদের মালিক। সম্পদ সৃষ্টি কিভাবে হয়? সম্পদ একটা সৃষ্টিশীলতা, উৎপাদনশীলতার মাধ্যমে যখন আপনি আপনার উদ্যোগ এবং উদ্যমের ব্যবহার করে একটা সমাজে যখন আপনি একটা ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠা করেন, একটা কারখানা প্রতিষ্ঠা করেন, উৎপাদন করেন, সেই উৎপাদিত পণ্য দেশেও ব্যবহার করা হবে, বিদেশেও রপ্তানি করা হবে, তখন দেশের জন্য আমরা সম্পদ সৃষ্টি করি। সেই হিসাবে রাজনীতি থেকে একজন ব্যবসায়ী অনেক বেশি গুণে দেশে প্রয়োজন দেন একজন রাজনীতিবিদ। চোর গুন্ডা পদ্মা রাজনীতিবিদ হতে পারে, কিন্তু একজন সবাই ব্যবসা হতে পারে না। যদি আপনাকে ব্যবসায়ী হতে হয়, ইউ নিড আপনার সৃষ্টিশীলতা প্রয়োজন। ব্যবসায়ী হইতে হলে আপনার বিচার বুদ্ধি বিচক্ষণতা প্রয়োজন। চোরের জন্য সেটা লাগে না। অতএব যতদিন আমাদের এই মেন্টালিটি থাকবে, যেই আগে যেই সরকার থাকবে আমরা সাপোর্ট করব, এই জিনিস নিয়ে আমরা কখনো আমাদের জিনিসগুলো আদায় করতে পারবো না। আমি একটা কথা আপনাদের বলি যে আমি তো এফবিসির প্রেসিডেন্ট ছিলাম, আপনাদের মতোই একজন ছিলাম, একটা সংগঠনের দায়িত্বে ছিলাম। আমি আমার থেকে দুই প্রধানমন্ত্রী ক্লোজ কোনো লোক বাংলাদেশে আছে কিনা আমার জানা ছিল না তখন। কিন্তু আমি আপনাকে এই ওপেন চ্যালেঞ্জ করে বলতেছি, সারা বাংলাদেশিদের কেউ বলুক যে সরকারের সাথে আমি ব্যবসা করে এক পয়সা আমি কোনোদিন আয় করছি, লাভের কথা আপনি বাদ দেন। সরকারের সাথে কোনো ব্যবসা করছি অথবা সেই ব্যবসা থেকে আমি একটা পয়সা উপার্জন করছি, এরকম যদি একটা লোক এসে বলতে পারে, সেদিন আপনাদের সামনে আমি মুখ দেখাতে আসবো না। এত ক্লোজ থাকা সত্ত্বেও কিন্তু আমি সবসময় ভাই বিরোধী দলে ছিলাম। আওয়ামী লীগও যতদিন ক্লোজ ছিলাম, যখনই এফবিসি যে প্রেসিডেন্ট হচ্ছে, আমি বিএনপি থেকেও বেশি বিরোধী দলের ছিলাম। ওই ইতিহাস পুরো যাব না। আবার যখন বিএনপি ক্লোজ ছিলাম, যখন এফবিসি প্রেসিডেন্ট হচ্ছে, তখন আমি আওয়ামী লীগ থেকেও বেশি বিরোধী দলের ছিলাম। অন্তত ওনাদের চোখে আমার এমন দিনও গেছে যে আমাকে এয়ারপোর্ট থেকে ফেরত দিছে, আমাকে বিদেশে যেতে যায় নাই আমার নিজের মেজো ছেলের গ্র্যাজুয়েশনের সময়। আমার অনাস্থা প্রস্তাব নিয়ে বাণিজ্য মন্ত্রী কাগজ নিয়ে ঘুরছে। কাসেম ভাই জানেন না এটা? হ্যাঁ, ওই শফিউল্লাহ চৌধুরী জানে না। কিন্তু আমি তো পিছিয়ে উঠি নাই কোনোদিন, ওই সংগঠনের দায়িত্বই নাই, ওই সরকারের দালালি করি, ওই সংগঠনের নেতৃত্ব দেয় নাই। আমি বিরোধী দল হিসেবে ওখান থেকে ফেরত এসেছি। অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা সংগঠনের নেতৃত্ব দেন, তারা প্রথম কাজ যেটা, আপনার নিজের সংগঠনের যেন সাপোর্টটা আপনার মধ্যে থাকে, দলীয় সমর্থন না। দল আমরা সবাই করি, অনেকে করতে পারে, কিন্তু কেউ বলুক যে আমি কোনোদিন যখন এফবিসি প্রেসিডেন্ট ছিলাম যে এটা আওয়ামী লীগ, এটা বিএনপি, এটা জামাত, এই ধরনের কোনো চিন্তাধারা আমার কোনোদিন ছিল না, এখনও নাই। আমি কোনোদিন ভাই এমপি হওয়ার জন্য যাই নাই, বরঞ্চ সাবেক প্রধানমন্ত্রী যিনি চলে গেছেন ইদানিংকালে, আমি সম্মান দেখাই বলতেছি ওনার প্রতি, আমার ওনার প্রতি কোনো অসম্মানই নাই। উনি আমার বউকে এমপি বানাতে চেয়েছিল, আমাকে না পারি। আমি বলছি ভাই আপনার ঘরের তো কোনো ঠিক নাই, আমার তো ভাঙার তালি আছেন আপনি, কথা বুঝলেন? আমি যে এটারে যদি এমপি বানান আজকে, তো কালকে রাত সকাল থেকে বলবো তুই মন্ত্রী বানাও। তো আমি তো আপনার কাছে আসি বলতেও পারবো না, আমার ঘরটাই ভাঙে যাবো। তো আপনি চুপ থাকেন, আমিও চুপ আছি।
তো সেজন্য বলতে দেখেন, এখন আমি আসি আমাদের অর্থনীতিতে। এটা তো বললাম একটা সংগঠনের ব্যাপারে, আপনারা যা দায়িত্বে আছেন এটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব। আপনারা দাবি দেওয়া এখন আমরা কার কাছে পেশ করতেছি? এখানে আমরা নিজেদের কাছে দাবি করতেছি, এই দাবি কে পূরণ করবে? সো আমাদেরকে সংগঠিত হয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উত্তরোত্তর বৃদ্ধি করবে, আমাদেরকে আরও সংগঠিত হয়ে দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে যদি আমরা একত্র না হইতে পারি, আপনারা কিছুই পাবেন না। আমি আপনাকে কিছুই পাবেন না। এই ওই 2020 সনের ওই ফাইল নিয়ে টানাটানি করবে, আর আপনারা দৌড়াদৌড়ি করতে হইব আমাদের সবাই। আমি তো করতেছি, আপনাদেরকেও করতে হইব। এখন আমি আপনাদের কয়েকটা কথা বলি, একটু টাইম বেশি দিচ্ছি, বাট আপনাকে সেটা হলো, যখন একটা দেশে যখন গণতন্ত্র থাকে না, আমাদের বেশি উল্লাসের কোনো কারণ নাই যে আমরা এখন একটা সরকারকে ফালাই দিছি। এখানে আমাদের কারো কোনো কন্ট্রিবিউশন নেই, বিএনপিরও কোনো কন্ট্রিবিউশন নেই। থাকতে পারে পরে, একটু পিছন দিকে থাকতে পারে। আবার এটা উল্লাসেরও কারণ নাই যে আপনারা গণতন্ত্রবিহীন দীর্ঘদিন থেকে আপনারা দেশে একটা, যেটাকে আমরা মব রুল করি, সেটা রাজত্ব কাম করবেন। খেয়াল রাখবেন একটা কথা, যে জনপ্রতিনিধিত্ব যদি বিনা জনপ্রতিনিধিত্ব নিয়ে কোনো সরকার দীর্ঘদিন থাকা মানেই আপনি দেশে আর একটা সন্ত্রাসের রাজত্ব কায়েম করার সুযোগ করে দিচ্ছেন। ওই আমাদের সরকার হবে যেই সরকার জনগণের কাছে জবাবদিহিতার প্রতিনিয়ত প্রতিদিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। তাহলেই আপনি এই যে প্রতিষ্ঠানগুলো বললেন, এনবিআর, কাস্টমস, অমুক তমুক, এরা আপনাদের কাছে দায়বদ্ধ থাকবে। আর যদি সরকার নিজেই দায়বদ্ধ না থাকে, তাহলে প্রতিষ্ঠান কেন আপনার কাছে দায়বদ্ধ থাকবে? তো সমাজের প্রতিটি স্তরে আপনাকে দায়বদ্ধতা আনতে হইলে আগের থেকে শুরু করতে হবে, উপর থেকে। তো আমি নতুন সরকারকে অবশ্যই অভিনন্দন জানাই। একই সাথে আমি আমার অভিপ্রায় যে ওনারা যত তাড়াতাড়ি পারে, আমি কোনো টাইম টুম কিছু বলতেছি না ভাই, অবিলম্ব আমি বলবো না, যত তাড়াতাড়ি সম্ভব ওনারা আমাদেরকে একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করার জন্য যেই অধিকারগুলো আমাদের লাগবে, এবং একই সাথে আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের মৌলিক অধিকার, আমাদের ভোটের অধিকার, সব অধিকারগুলোকে ওনারা ফেরত দেবে। তাহলে আমরা অনেক দিন ওনাদেরকে মনে রাখব। কিন্তু অধিকারবিহীন একটা সমাজে আমি বাস করতে চাই না, এবং অপ্রতিনিধিত্বশীল কোনো সরকারের অধীনে আমি বেশি দিন থাকতে চাই না। বিকজ আমার এই ব্যাপারে যত না বাংলাদেশের অভিজ্ঞতা, তার থেকে বেশি অভিজ্ঞতা আমি অর্জন করি লেখাপড়া করি। তো সেজন্যই আমি অভিনন্দন জানাই। একই সাথে আমি এটাও দাবি করি, এবং আপনাদেরও কোনো একটা দাবি করা উচিত, যে যত তাড়াতাড়ি সম্ভব প্রাতিষ্ঠানিক সংস্কার, আপনাকে বুঝতে হবে সব সংস্কার কিন্তু এক সরকার করতে পারে না। দুই, সংস্কারগুলোকে আপনাকে দুই ভাগে ভাগ করে ফেলাইতে হবে। এসেনশিয়ালি যে কোনো সরকার পিছনে একটা জনগণের সাপোর্ট লাগে, না হলে আবার আমরা জনগণকে আমরা ডিভাইড করব। কিন্তু অতএব কিছু সংস্কার এসেনশিয়ালি অনলি পলিটিক্স দ্বারা সম্ভব। সাংবিধানিক সরকার চাইলেও পারবেন না। এর আগে 2 বছর যে সরকার ছিল, সেই সরকার 190টার মতো আইন এটাকে সংস্কার করছে, কিন্তু পরে সরকার যখন আসে তখন মাত্র 6টা আইন
পার্লামেন্টে পাস করছে সেই অর্ডিন্যান্সগুলা, এবং 6টা আইনকে এমন কাটাকাটি করছে যেটা আগের থেকে খারাপ করে দিছে, আর বাকিগুলা অটোমেটিক্যালি সংবিধান অনুযায়ী বাতিল হয়ে গেছে। বরং আমরা বাংলাদেশে যেটা দরকার সেটা হলো একটা কমপ্লিটলি নতুন সংবিধান দেশের জন্য, যে সংবিধানে আমার প্রতিটি অধিকার সুরক্ষিত থাকবে, কেউ যেন হাত দিতে না পারে কোনোদিন। আর আবার এক নেতা বলছেন যে পরিসংখ্যান মিথ্যা। ভাই, পরিসংখ্যান নিয়ে অন্তত 2বার আমি আমার 2 টার্মে আমি কথা বলছি আমাদের অর্থমন্ত্রীর সাথে। বারবার বলছি আমাদের যে স্ট্যাটিস্টিক্স ব্যুরো যেটা আছে এটাকে আপনি একদম কমপ্লিটলি অটোনোমাস করে দেন। দুনিয়া বহু দেশে আছে যে, যেমন ইভেন আমেরিকাতে যদি দেন স্ট্যাটিস্টিক, ওদের যে মিনিস্ট্রি অফ কমার্স ওটা কাজে হইলো খালি স্ট্যাটিস্টিক করা এবং প্রকৃত সত্য আপনার সাথে উত্থাপন করা। ওনারা কি করছে, এখন ওটাকে ইন্ডিপেন্ডেন্ট না করে ওটাকে ডিপার্টমেন্ট বানাই ফেলেছে। বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো বিলুপ্ত হইয়া এখন মিনিস্ট্রি অফ প্ল্যানিংয়ের একটা ওই ডিপার্টমেন্ট হয়েছে, এখন ইউনিট। এখন ওনারা যেই নাম্বার বলে ওই নাম্বারেই লিখে দেয়, বা জিডিপি গ্রোথ বলেন, ইনফ্লেশন রেট বলেন, সেভিংস রেট বলেন, ইনভেস্টমেন্ট রেট বলেন, মানে যেটাই বলেন ওনারা ওদের একটা আছে, ওনাদের একটা মাথার ভিতরে ঢুকছে যে ওই 6 থেকে 7 আমাদের প্রবৃদ্ধি হইতে হইব, এটা যদি 3 হয় তো এটা 7% নিতে হইব। এইটা ইনফ্লেশন যদি 20 হয় এটাকে আপনি রাখতে 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 এমন অবস্থা করছেন এখন তো রাখতে পারতেছে না। ওনাদের পরিসংখ্যান বলে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি গত মাসে ছিল 10.67%, অথচ বিভিন্ন আমাদের যেই অর্গানাইজেশনগুলো লাইক সিপিডি তারা বলতেছে যে খাদ্য মূল্যস্ফীতি বাংলাদেশে এখন 17 থেকে 19%। এখন প্রবলেম যেটা একটু আগে যেটা বললেন আপনাকে একটু এটা একটা পরিধি বাড়াতে হইব, কারণ একটার সাথে একটা জড়িত। যদি কেউ আমরা মনে করি যে গেলে আমাকে এটা দিলেই দেশের উন্নতি, তা হবে না। কিন্তু অর্থনীতির এক প্রতিটি অঙ্গ আরেকটা অঙ্গের সাথে অঙ্গভাবে জড়িত। যেমন ধরেন ফর এক্সাম্পল আমরা বিনিয়োগের কথা বলি, বিনিয়োগ কোত্থেকে আসবে? বিনিয়োগ তো আল্লাহ আমাদেরকে দিবে না। যে কোনো দেশের বিনিয়োগে 97% আসে নিজস্ব সঞ্চয় থেকে। তো একটা দেশে যদি লোকজনের আয় কমে যায়, আনএমপ্লয়মেন্ট বা মানে আনএমপ্লয়মেন্ট যদি বেড়ে যায়, মূল্যস্ফীতি যদি বেড়ে যায়, তাহলে সঞ্চয় কোত্থেকে হবে? আর সঞ্চয় যদি না হয় তাহলে বিনিয়োগটা কোত্থেকে আসবে? আমি আগেই বলছি যে যে কোনো দেশের এবারে দুনিয়াতে ওই দেশের বিনিয়োগে 97% আসে নিজস্ব সঞ্চয় থেকে। অর্থাৎ যদি একটা দেশের সঞ্চয় কমে যায়, বিনিয়োগ বাড়ছে, এটা তো মানে বলার দরকার না, এটা বাড়বে না। অনলি 3% আপনার লোন, অ্যাসিস্ট্যান্ট, গ্রান্ট থেকে আপনি পাইতে পারেন। তো আপনার সঞ্চয় তো কমে যাচ্ছে এখন, কিন্তু ওনারা বলে বিনিয়োগ বাড়তেছে। তো অতএব কিছুই এখন হবে না। জিডিপি গ্রোথও কমবে, আপনাকে এটা মেনে নিতে হবে। বিনিয়োগও কমবে, সরকারি বিনিয়োগও কমবে, এটাও মেনে নিতে হবে আপনাকে। আনএমপ্লয়মেন্ট বাড়বে, বিকজ একটার সাথে একটা সম্পর্কিত। সেভিং যদি না বাড়ে বিনিয়োগ বাড়বে না, বিনিয়োগ না বাড়লে কর্মসংস্থান হবে না, কর্মসংস্থান না বাড়লে দেশের জীবনমান উন্নয়ন হবে না, মানুষ আরও গরিব হবে। তো এই জিনিসগুলোকে আমাদের সামনে রেখে আমাদের মনে রাখতে হবে যে দেশের অবস্থা এখন খুবই খারাপ। আর যদি আমরা সরকারকে ক্ষমতা থাকার জন্য আমরা যদি সমর্থন দিতেই থাকি, তাহলে যেটা করবো অর্থনীতির প্রবৃদ্ধি হবে না, হবে একটা গোষ্ঠীর প্রবৃদ্ধি। যে গোষ্ঠী
সম্পদ সৃষ্টি না করে সম্পদ অর্জন করে। আপনারা দেখেন, এই যে মনে করেন মতিউর রহমান, ওই বেনজির, সে কি দেশের জন্য কোনো সম্পদ সৃষ্টি করছে বলেন? তাহলে তার 10,000 কোটি টাকা 3,000 কোটি টাকা কোত্থেকে আসে? তো এই স্বার্থান্বেষী গোষ্ঠীকে আমরা সৃষ্টি করছি, এটা আমাদেরই কর্মফল। বিকজ আমরা প্রতিবাদ করতে জানি না। আমরা প্রতিবাদ করতে না জানাতে আমাদের ছেলেমেয়েরা আসে বলে যে প্রতিবাদ কাকে বলে এখন তোমরা দেখো। এবং আমরা সবাই ভাই, রাজনীতি করি বা না করি, মাথা পেতে এটা মেনে নিছি। অতএব আমি 3টা কথা বলে শেষ করব। নতুন সরকারকে আমি অবশ্যই অভিনন্দন জানাই। যারা এই সরকার আনার পেছনে যারা আত্মত্যাগ করছে তাদেরকে আমি নতুন সাধুবাদ, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। একই সাথে আমাদের ব্যবসায়ী সংগঠন বলেন বা যেই সংগঠনে বলেন, আমরা তোষামোদি বাদ দিয়ে আমরা সত্য কথা বলার মতো শক্তি এবং সাহস অর্জন করার মতো যেন আল্লাহ আমাদের তৌফিক দান করেন। আমিন। কথা বলছেন আপনি? আর লাস্টে যেন এরকম গোষ্ঠী আমি না দেখি আর এদেশে, যে আমলা, রাজনৈতিক দুর্বৃত্ত, তার সাথে আমাদের যারা বলে যে ওই যে টুকটাক কী করেন ভাই, টুকটাক ব্যবসা করি, কী ব্যবসা করেন কোনো খবর নাই। তো এই টুকটাক ব্যবসায়ীদের সমন্বয়ে যে স্বার্থান্বেষী গোষ্ঠীর সৃষ্টি হয় একটা দেশে, যেটাকে অর্থনৈতিক ভাষায় বলা হয় র্যান্ড সিকিং, বা যারা এই অর্থনীতি এবং সমাজকে জিম্মি করে, ক্যাপচার করে, ইকোনমি নিজেদের কবজায় নিয়ে নিজেদের স্বার্থে ব্যবহার করে। আপনাদের আমি কোনো উপমা দেব না, সবাই জানেন বাংলাদেশের একটা প্রতিষ্ঠান যেগুলি জনকল্যাণে প্রতিষ্ঠিত, জনগণের দ্বারা চলে, তারা কয়েকটা মুষ্টিমেয় লোকের হাতে নিয়ন্ত্রিত ছিল, ঠিক কিনা আপনারা বলেন? তো ওই নিয়ন্ত্রণ যদি আপনার না দেখতে চান, তাহলে আমাদেরকে প্রতিবাদী হতে হবে। সরকার কি আওয়ামী লীগের আসে কি বিএনপির আসে, কিচ্ছু আসে যায় না। সরকার জনগণের সরকার, জনগণের কাছে জবাবদিহিতা থাকতে হবে, এবং যারা অন্যায় করবে তার বিচার হইতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, যেই যেন সমাজে নট অনলি আইনের প্রয়োগ হয়, বাট আইনের সমপ্রয়োগ হয়। এখন যেটা হয়, একে অন্যায় আপনিও করলেন, উনিও করলেন, আমিও করলাম, আপনার ভাই খুব তড়িৎ গতির শাস্তি, আপনার কিছু সমপ্রয়োগ অত্যন্ত জরুরি। এবং যারা বিচার করে তারাও সমভাবে ন্যায়ভাবে বিচারটা করতে হবে। তো এগুলি একটার সাথে একটা পুরোপুরি অঙ্গভাবে জড়িত। একটা ভালো করবেন আরেকটা ভালো করবেন না, এগুলি হয় না ভাই। আমরা যদি বারবারে বলি যে এটা ঠিক করেন তাহলে ঠিক হয়ে যাবে দেশ, এটা ঠিক হবে না। 2 নম্বর হলো, যখনই স্বার্থান্বেষী গোষ্ঠীর জন্ম হয়, এই যে সম্পদ যারা সৃষ্টি করে না কিন্তু অর্জন করে, তখনই অন্যজনের শুধু এখন দেখলো যে এই বেটা এমপি এই এত টাকা বাড়াইতেছে, এই